ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। রাজধানী সহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ। পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি মাসে সারা দেশে 71টি ডাকাতি, 171টি ছিনতাই, 294টি খুন এবং 105টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সূচক যেন ক্রমেই উপরের দিকে যাচ্ছে। শুধু চুরি, ছিনতাই কিংবা ডাকাতির ঘটনাই নয়, রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের কারণেও বিভিন্ন জায়গায় পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চাইতেও খারাপ। আসলেই কি তাই? এর জন্য দায় কেবল শুধু সরকারেরই? এছাড়া পরিস্থিতি উন্নতিতে এখন করণীয়ই বাকি। সব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, শুরুতে আমি যে কথাটি বলছিলাম, আজ সারাদিন ধরে নানান আন্দোলন আমরা দেখেছি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটি নিয়ে নানান রকম পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন এবং তারা যেটি বলার চেষ্টা করছেন, মাত্র 6 মাস পেরিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং এই 6 মাসের মধ্যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বর্তমান অবস্থায় আছে সেটি আওয়ামী লীগ আমলের চাইতেও খারাপ বলার চেষ্টা বলছেন। আপনারও কি তাই মনে হয়? কান্ট্রি এখন ইনসারমাউন্টেবল প্রবলেমের মধ্যে আছে। ট্রাফিক জ্যাম প্রচণ্ড, প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হচ্ছে এবং ল অ্যান্ড অর্ডার অন্তত মিডিয়াতে যা দেখি ভয়াবহ অবস্থা, দিন দিন খারাপ হচ্ছে। পুলিশ খুব একটা যে থানার বাইরে যাচ্ছে ব্যাপারটা এমন না। কিছুদিন আগ পর্যন্ত এমন ছিল, পুলিশ বের হলে লোকাল বিএনপি জামাতের নেতা ছাড়া তার থানা থেকে বেরোতো না। পুলিশকে মোটিভেট করতে হবে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পুলিশের ওপর একটা নির্যাতন হয়েছে, এমনটা আমরা মিডিয়াতে দেখেছি এবং পুলিশ এ বিষয়ে বিচার দাবি করে অনেকে, আমরা এটা দেখি। সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু পুলিশকে ডিমোরালাইজ হওয়ার কারণে এই দেশের 16 কোটি লোকের নিরাপত্তা অ্যাট স্টেক। এই সরকারের একটাই প্রাথমিক সাফল্য, সেটা হচ্ছে অর্থনীতিটা একদম ধ্বংস করে দিতে দেয়নি। সালাউদ্দিন সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডক্টর ইউনূস 3 জন মিলে আমি মনে করি এই বিষয়ে তারা দক্ষ এবং দীর্ঘদিন তাদেরকে দায়িত্ব দিলে অর্থনীতি তারা ধরে রাখতে পারবে, পুনরুদ্ধার করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এর বাইরে ল অ্যান্ড অর্ডারের অবস্থা ভয়াবহ এবং যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, ডেমোক্রেসি ঠিক না থাকে, ইলেকশন দেরি হয়, ডেফার হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি ইনভেস্টমেন্ট কমে যাবে, এফডিআই কমে যাবে, ফরেন ফান্ড ইনজেকশন কমে যাবে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য স্বস্তি, শান্তি, গণতন্ত্র, নির্বাচিত সরকার দরকার। এখন যেহেতু সরকার একবার মুখ থেকে বলে ফেলেছে ডিসেম্বর, এই ডিসেম্বর আর কখনোই পিছাতে পারবে না সরকার, কারণ একবার যেহেতু বলে ফেলেছে, যখনই পিছাবে তখনই বিএনপি হুঙ্কার দিবে এবং বিএনপি বিভিন্ন ইস্যুতে আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করছে বা করছে, তারা তখন ইলেকশন ইস্যুতেও আন্দোলনে চলে যাবে এবং আরও অনেককেই পাশে পাবে। যেটি ঘটনা ঘটছে যে দেশটাকে কিভাবে করে আমরা সুন্দরভাবে সাজাতে পারতাম, এটার একটা অসাধারণ সুযোগ ডক্টর ইউনূস স্যার পেয়েছিলেন। তাকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি, তাকে ব্যবহার করা হয়েছে নেগেটিভ প্রোপাগান্ডা ফরম্যাটে। 47 সালে আমাদের স্বাধীনতা, তিতুমির কি করেছে, 32 নম্বর ঘুরিয়ে দাও, রাষ্ট্রপতিকে সরিয়ে দাও, ঘোষণাপত্র করে নতুন স্বাধীনতা করে আগের স্বাধীনতা ঘোষণাপত্র বাতিল করো, একটা হিস্ট্রি রিরাইটের অপচেষ্টা করা হয়েছে, আননেসেসারি। মুক্তিযুদ্ধের সাথে 24-এর আন্দোলনের কোনো কনফ্লিক্ট নেই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ব্যাপক মানুষ 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের লোক অংশগ্রহণ করেছে, বিএনপি তো করেছি, জামাত করেছে, সবাই করেছে। সেখানে একটা ভাগ হয়ে গেল, কি দুর্ভাগ্যজনক, কি আনফর্চুনেট। ইউনিটি, যেখানে ডাইভার্সিটির মধ্যে মানুষ ইউনিটি করে, সেখানে ইউনিটির মধ্যে আমরা ডাইভার্সিটি করে ফেললাম। ফলে যেটা হলো, দেশের যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা সরকারের কাছে আর আসলো না। যে জনসমর্থন নিয়ে সরকার শুরু হলো, সেই ম্যান্ডেটটা নষ্ট হয়ে গেল। এটা ইলেক্টেড গভর্নমেন্ট না, ম্যান্ডেট কিন্তু ওই জনসমর্থন। আর ইলেকশনের ডেট ঘোষণা করার পরে যেটা হবে, শেষ করে দিচ্ছি, সবাই বুঝে যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরে তফসিল হতে পারে। যদি আগস্ট সেপ্টেম্বরে তফসিল হয় তাহলে এই সরকার আছে আর 6 মাস। প্রশাসন, ব্যুরোক্রেসি, পুলিশ অতি উৎসাহ নিয়ে এই ধরনের সরকারকে কখনোই সহায়তা করে না, কারণ টেম্পোরারি, শর্ট টার্ম। পুলিশ, প্রশাসন, আমলা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী সবাই 5 বছরের একটা সরকারকে সমর্থন করে, সহায়তা করে অ্যাটলিস্ট 2-3 বছর।
ফোর্থ ইয়ারে গিয়ে আবার তারা একটু একটু করে নিউট্রাল হওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এই সরকার পুরো দেশ চালানোর ক্ষেত্রে আমি মনে করি পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ কখনোই আনতে পারেনি। পুরো বাংলাদেশের মানুষের নিয়ন্ত্রণ দেওয়ার সদিচ্ছাও আমরা দেখিনি, পুরো বাংলাদেশের মানুষের নিরাপত্তার সদিচ্ছাও আমরা দেখিনি। সদিচ্ছার অভাবের কথা বলছেন আপনি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। চাঁদাবাজি কমেছে তাই চুরি ছিনতাই বাড়ছে, সরকারের খুব ক্ষমতাসীন পদে থেকে এই ধরনের বক্তব্য কি আমরা কতখানি প্রত্যাশা করতে পারি, কিংবা আসলে যাদের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করবো অর্থাৎ পুলিশ বাহিনী, তারা তো এখন আসলে এই সরকারকে সহায়তা করছে কিনা সেটি নিয়েও তো বিরাট একটি প্রশ্ন। আরে সবকিছুর তো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সরকারের তো নিজের পায়ের সাথে পায়ে ঝগড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, সারা দেশের মানুষ ওনাকে সমর্থন দিল, অনির্বাচিত একটা সরকারকে। এবং প্রফেসর ইউনূসের বিশ্বনন্দিত একজন ব্যক্তি, আমরা তো আশা করেছিলাম যে উনি দ্রুততম সময়ে একটা দেশটাকে একটা সঠিক পথে নিয়ে যাবে। সেই জায়গায় উনি এত বেশি হাত দিয়ে দিয়েছে, 10টা কি কমিশন করিয়া হুলস্থুল কাণ্ড। এবং এগুলো দলগুলোর সাথে কিসের আলোচনা, কখন আলোচনা হবে? 27টি দল সেদিন তো আমরা গিয়েছিলাম। আমি তো দেখি কিছু কিছু দল আছে, তাদের এজেন্ডা যেগুলো, তাদের কর্মসূচি, তাদের রাজনৈতিক দর্শন, সেগুলো এই সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। এবং বক্তব্যের মধ্যেও আপনারা দেখেছেন। তো এই সরকারকে ওই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য দায়িত্ব নিচ্ছে। আবার সরকারও দেখে আমাদের ছাত্র যুবদের নিয়ে সুন্দর তামাশা শুরু করে দিয়েছে, ওদের দল করার পেছনে নানানভাবে শক্তি যোগাচ্ছে এবং একটা দলাদলের মধ্যে আমাদেরকে ফেলে। এমনি এত দল নিয়ে আমরা আছি, তার মধ্যে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ক্ষমতার অংশীদার হয়ে এখন বলছে যে আমরা আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করেন। বাবা, আপনারা অতীতে তো আমরা দেখেছি, হ্যাঁ, আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে বা যারা সামনের সারিতে ছিল, তারা কি ক্ষমতার অংশীদারিত্ব চেয়েছিল না দল করেছে? আপনারা একটা নতুন এখানে কেমিস্ট্রি আমাদেরকে শেখাচ্ছেন যে আন্দোলনে আমরা সফল হয়েছি নেতৃত্ব দিয়ে, সুতরাং আমাদের ক্ষমতায় থাকতে হবে, যেতে হবে। সেই কারণে এই নির্বাচন নিয়ে বহুমুখী কথাবার্তা এখানে হচ্ছে এবং সরকার এটাকে উস্কানি দিচ্ছে। এবং আপনি বলছেন যে যেহেতু সরকারের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নাই, সে কী করবে সে নিজে পথ হারিয়ে ফেলেছে। আজকে যদি আমরা বলতাম যে আপনি একটা অনির্বাচিত সরকার, আপনার এ সমস্ত কর্মকাণ্ড করার কোনো ম্যান্ডেট নেই। আর আরেকটা কী কথা বলেন যে আগামী দিনে যারা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে তারা নাকি রাষ্ট্র সংস্কার করবে না। আরে ভাই, 53 বছরে আমাদের শিক্ষা হয় নাই? আমরা কি এখানে আরেকটা শেখ হাসিনা তৈরি করব না আরেকটা স্বৈরাচার সরকার এখানে প্রতিষ্ঠিত করবে? না, এগুলো কেন বলা হয়? রাজনৈতিক দলের প্রতি বছর ধরে রাজনৈতিক দলগুলো কেন এই সংস্কারগুলো করতে পারেনি সে প্রশ্ন পারে নাই, কিন্তু 15 বছরে তো প্রতিবন্ধকতা আমরা দেখেছি। এটা বিশাল ব্যাপার না? তো এর মধ্যে ধরেন বিএনপি তো মাঠে আছে, 31 দফা দিয়ে তারা সংস্কার, আমরাও আছি, তারা তো করতেছে। এটাকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন এবং এটা তো নির্বাচনী ইশতেহারও তাদের। এখন আপনি যদি বলেন যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এইসব সংস্কার তারা করবে না, এত সংস্কার আপনার কেন করার দরকার? আপনার মূল কাজটা আপনি করেন। কি কাজ আপনার? এই শান্তি শৃঙ্খলা রক্ষা করেন, আপনি বাজার ব্যবস্থা করেন। কেন পারছে না? কি মনে হয় পুলিশ সরকার এখানে মনোযোগী না? আপনি বলেছিলেন ট্রাফিককে আপনি ছাত্রদেরকে এখানে কাজে লাগালেন না কেন? এটা তো প্রয়োজন ছিল, আপনি ওদেরকে বসায় রাখছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাবার মতো অবস্থা, এখন দলাদলি ওখানে চলে গেছে। দেখেন না, কুয়েটে শুরু হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে। সুতরাং আপনার যেটা প্রায়োরিটি আপনি দেখতে হবে, আগে তো মানুষকে শান্তি এবং স্বস্তিতে রাখার জন্য যে সমস্ত কর্মসূচি করার দরকার, কর্মকাণ্ড, সেটা আপনি করছেন। প্রশাসনের মধ্যে অস্থিরতা যায়, বিচার বিভাগের মধ্যে অস্থিরতা আপনি ঠিক করতে পারেন নাই। আমাদের উচ্চ আদালতে আপিল বিভাগ চলছে মাত্র 4 জন বিচারপতি, প্রধান বিচারপতি সহ। এটা তো হইতে পারে না, যেখানে 9 জন বিচারপতি রাখার প্রভিশন আছে, দরকার হলে আরও বেশি রাখা যায়। হাইকোর্টেরও একই অবস্থা। আপনি জজ কোর্টে যে গাইবি মামলা, মিথ্যা মামলা, হ্যাঁ, সাধারণ নিরীহ জনগণকে আপনি ওখানে আসামি করছেন শয়ে। এটা হয় নাকি? বিএনপির আমলা, এই আওয়ামী লীগের আমলা আমরা দেখি নাই? ওনাদের বিরুদ্ধে 100, 200, 300, 500 পর্যন্ত মামলা হয়েছে, গাইবি মামলা। ওনারা তো সারা বছর কোর্টে হাজিরা দিয়ে, এখনো জনগণ কোর্টে হাজিরা দিচ্ছে। আপনি হাইকোর্টে গিয়ে দেখেন, শত শত এখানে নিরপরাধ ব্যক্তিরা এসে আগাম জামিনের জন্য অপেক্ষা করতেছে। কোর্টে তো কোনো শৃঙ্খলার সাথে কোনো কাজটা হচ্ছে না এবং এগুলো নিয়ে ব্যবসা হচ্ছে। আগেকার মতোই থানাতে ফোন করে বলতো তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, আসো দেখা করো।
এবং এর মধ্যে কিছু রাজনৈতিক নেতাকর্মীরও জুটে গেছে। এখন তো রাজনৈতিক দল নেই, তাহলে এখন এই ব্যবসাটা করছে আমাদের কথা হচ্ছে সেটাই, আপনি নিরপেক্ষ সরকার, আপনি যে নিয়োগ প্রক্রিয়া করেছেন সব জায়গায় তো আমরা দেখছি বিশেষ কোনো দলকে আপনি সুযোগ সুবিধা দিয়েছেন, প্রশাসনে আমরা শুনতেছি, পুলিশ বাহিনীতে শুনতেছি, এবং বিসি নিয়োগও আমরা দেখতেছি, এইসব হয়েছে কাহিনী। তা আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না। আপনি যদি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করেন তো জনগণ তো আপনার উপর আস্থা হারিবে। আমরা চাই না আপনার রাস্তাটা চলে যাক। আপনি শীর্ষ পর্যায়ে এখন আছেন বাংলাদেশে, আপনি একমাত্র পারেন হ্যাঁ অগ্রসর করে নিয়ে যাবার কথা। সুতরাং আপনাকে ঠিক করতে হবে আপনার প্রায়োরিটি বেসিসে কোনটা। আপনি একজন উপদেষ্টা দিয়েছেন, সেও তো সিন্ডিকেট মেম্বার, আপনি সিন্ডিকেটই তো ভাঙতে পারলেন না। আওয়ামী লীগের 15 বছর যে সিন্ডিকেট ছিল এখনো বাজার নিয়ন্ত্রণ, তারা সয়াবিন তেল নিয়ে তেল সামাতে করতেছে। কারা করতেছে? উনি বড় বড় কথা বলছে, এইটা হবে সেটা, অতীতে এইসব কথা আমরা শুনেছি। তারপরে আপনি এই সংস্কারের নামে নানা রকম গোজামিল যাবার চেষ্টা করছেন, বলে যে এগুলো মানতে হবে। কি মানতে হবে? 300 আসন প্লাস 100 মহিলা, 400 আসনের নাকি আপনি সংসদ করবেন, উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট করবেন। এটা আপনার এজেন্ডার মধ্যে কেন করেছেন? আপনি আরেকটা কি বলেছেন জানেন? এখন নাকি নির্বাচন হবে, স্থানীয় সরকারের কাউন্সিলররা ঠিক করবে মেয়র কে হবে, পৌরসভার চেয়ারম্যান কে হবে। এই বিডি সিস্টেম তো এগুলো আইয়ুব খানের আমলে আমাদের তো দেখেছি। আপনি আবার সেটা চালু করতে যাচ্ছেন। আপনি কি অভিযোগ করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রায়োরিটি বেসিসে কাজ ঠিক করতে পারেনি, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার যে সেটা তো বিষয়টি এক নম্বর প্রায়োরিটি হওয়ার কথা ছিল। মানুষ যদি শান্তিতে থাকতে না পারে, প্রত্যেক দিনে চুরি ডাকাতি রাহাজানি দর্শন তারপরে গ্যাং হত্যাকাণ্ড এগুলো হচ্ছে না। এই জায়গায় আসতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি যে অভিযোগটি করেছেন আব্দুল সালাম, ধরে নিলাম যে এই সরকার আসলে এই বিষয়গুলোকে বা আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, কিন্তু এরপরে আসলে কুয়েটের যে ঘটনা আমরা দেখেছি, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ধরনের ঘটনা হচ্ছে, নানা রকম দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত আমরা দেখছি রাস্তাঘাটের যে অবস্থা হচ্ছে, সেই সাথে রাজনৈতিক দলগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের নেতা কর্মীদেরকে সামাল দিতে পারছে কি না সেটি নিয়েও একটি বড় প্রশ্ন আছে। এত চাপ আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সামলানোই বা কতখানি সম্ভব? আপনাকে ধন্যবাদ, আমার সহ বিজ্ঞ আলোচকরাদের ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। সব দোষ খালি রাজনীতিবিদদের, সব দোষ হলো রাজনৈতিক দলগুলোর। এই 6 মাসে তো ওনারা সব পাল্টায় ফেলতে পারলেন না কেন? বিষয়টা সেটা না। দেখেন, এটা আমরা যে কথাটা বারবার এর আগে বলছি, শেখ হাসিনা যখন ছিল তখনও কিন্তু আমরা এই কথাগুলো বলছি। যদি শেখ হাসিনা সেই পথে থাকতো, গণতন্ত্রটাকে গলা টিপে হত্যা না করতো, আর মানুষের রায় নিত, অর্থাৎ জনগণের রায়ের উপরে সরকার পরিবর্তন হবে, সেই পথটা যদি বন্ধ না করতো তাহলে শেখ হাসিনাও ডুবতো না, আজকে দেশটাও এই পর্যায়ে যাইতো না। তো সেটা শুনে নেই এই সরকারও। দুঃখটা হলো যে এই সরকারকে এই কারণে আনা হলো যে মানুষ ভোট দিতে পারতেছে না, এই সরকার এসে অন্তত মানুষের ভোট দেওয়ার অধিকারটা ফিরাই দিবে। কিন্তু এই সরকারও শুনতেছে না। তা না শুনে আজকে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? এই যে কোথাও আপনারা তো আলোচনা করতেছে, সবাই বলতেছে যে কোনো একটা ভালো দিকে তো যাচ্ছে না। তো যারা যে এই সরকারকে যারা বিভিন্ন দোলাচলে দোলাইতেছে, বিভিন্ন উপদেশ দিয়ে বিভিন্ন দিক, তাহলে তো তাদের কোনো আছে, মিশন আছে নিশ্চয়ই। কারা আছে বুঝতেছে না, কারণ স্বাভাবিকভাবে আজকে কি এটা তো পরিষ্কার বলতেছে যে নির্বাচন দিলে বিএনপি চলে আসবে, এর জন্য দেওয়া যাবে না। তা কারা বলতেছে এটা? নিশ্চয়ই তাদের কোনো মোটিভ আছে, তাদের কোনো ইন্টেনশন আছে। নির্বাচন চায় না কারা? অর্থাৎ নির্বাচনটা হলো এটা পরীক্ষা যে জনগণ কি চায়। তারপরে জনগণের রায় নিলেন না, আপনার কানে কানে কি জনগণ বলে দিয়ে গেছে যে আপনি এইটা এই করেন? আপনাকে কে দিল অধিকার? কে অধিকার দিচ্ছে আপনাকে? এটা তো কোনো কথা না। কাজেই সবচেয়ে বড় কথা হলো যে আমরা মনে করি যে আজকে দেশটার মধ্যে আর একটা অস্থিরতা সৃষ্টি করে দেশটাকে অন্যদিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে কিনা, এটাই আজকে এটা প্রশ্ন। কাজেই আজকে এখনও এই সরকারে যারা এগুলো পরামর্শ দিতেছে তারা সরকারের বন্ধু না। আব্দুল সালাম, ঠিক এই জায়গাটাতে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি কি তাহলে মনে করছেন যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা দেখছি, কোনো না কোনো অদৃশ্য কারণে সরকার চাইলেই কঠোর হতে পারতো কিন্তু তারা হচ্ছেন না? না, ওই যে বললাম যে শোনেন, একটা সরকারের লিমিটেশনটা বুঝতে হবে আপনাকে। যে আমরা যেটা বারবার বলতেছি যে লাস্ট ফ্যাসিবাদ সরকার সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। যে জায়গায় পুলিশের আইজি, কমিশনার, আদার্স সিনিয়র সব পালাইছে, একটা মসজিদের ইমাম পালাইছে, একটা প্রেস ক্লাবের সভাপতি পালাইছে, একটা পত্রিকার সম্পাদক পালাইছে, একটা ব্যবসায়ীর
প্রধান পালাইছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান, অর্থাৎ সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই জায়গায় আমরা বারবার বলছি যে এটাকে একটা সিস্টেম আনার জন্য, দেখেন আমরা বিএনপি তো ক্ষমতায় ছিল না, কিন্তু বিএনপি তো দায়িত্বশীল আচরণ করছে। আমরা যদি এই 5ই আগস্টের পরে নিজেরা স্বেচ্ছায় যদি এই ল অ্যান্ড অর্ডার ধরে রাখা, এর যদি অস্থিরতার সৃষ্টি না হয়, এগুলো না করা, তারেক রহমান যদি ওই ধরনের নির্দেশ না দিত, তাহলে দেশটা আরও আগে তো একটা অস্থিরতার দিকে চলে যেত। এটা তো রাজনীতিবিদদের দুর্বলতা না, এটা হলো দেশপ্রেম। এই জন্য আমরা যেটা বলছি যে এই সরকার একটা লিমিটেশন আছে, সেই ইচ্ছা করলেও এত কিছু পারবে না। আমরা বারবার বলছি আপনি ক্যানভাসটা এত বড় করেন না, এই ক্যানভাস আপনি গুটায় আনতে পারবেন না। আপনার মূল দায়িত্বটা যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনটাকে আপনি ঠিক করেন। আর ভোটের মূল বিষয়টাই তো 50% কাভার হয়ে যায় এখানে, যে একটা মানে নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকলে তার অধীনে যদি নির্বাচন হয়, নির্বাচন কমিশন ইচ্ছা করলেও পার্সিয়ালিটি করতে পারে না। কাজেই যখন নিরপেক্ষ সরকার একটা আমরা আনছি, ওইখানে তো 50 to 60% এই জিনিস কাভার হয়ে গেছে। আর ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতে আপনি ঠিক করে দিতে পারবেন না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, পিপল যাদেরকে ক্ষমতায় দিবে, তাদেরকে আপনি কনফিডেন্সে এনে তাদেরকে সেই লাইনে আপনাকে নিতে হবে। আর সেটার জন্য করবে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো ম্যাক্সিমাম বলতেছে নির্বাচন দেন, আপনি নির্বাচনের পথে হাঁটতেছেন না। কাজে এখনও বলবো দেশটাকে আর সময় নাই, যত দ্রুত আপনি বলছেন ডিসেম্বর, তাহলে আপনি শিডিউল অ্যানাউন্স করেন না কেন? আপনি শিডিউল অ্যানাউন্স করেন, নির্বাচন কমিশনকে বলেন যে আপনি কবে এই ডিসেম্বরকে টার্গেট করে অত তারিখ থেকে নির্বাচন মানে ভোটার তালিকা হয়ে যাবে, এর মধ্যে নমিনেশন জমা দিতে হবে, অর্থাৎ টোটাল ইলেকশন প্রসেসে দেশটাকে নিয়ে যান। তাইলে হবে কি, এই যে এখনও যারা যেগুলো অন্যান্য ষড়যন্ত্র করতেছে, ওই ষড়যন্ত্রের পথটা বন্ধ হবে। কারণ জানবে এই নির্বাচিত সরকার এসে তাদেরকে ছাড়বে না, তখন ওই ষড়যন্ত্রগুলো বন্ধ হবে। নাইলে পরাজিত ফ্যাসিবাদ এবং তার দোসররা এবং আজকের এই সরকারের পেছনে মিলে যারা আজকে এদেরকে পরামর্শ দিতেছে, তারা দেশটাকে আরো রসাতলের দিকে ঠেলে দিতে বলছিলেন আব্দুল সালাম, এই যে ষড়যন্ত্রকারীদের ভয় পাবার কথা ছিল, রাজনৈতিক দলগুলো তাদেরকে ছাড়বে না, সেই ভয়টা তো আসলে অন্তর্বর্তী সরকারকেও পাবার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তো সেটা করতে পারে না এখন পর্যন্ত একটা বিচার চালু করতে পারে না, এখন পর্যন্ত একটা বিচার চালু হয় নাই। কেন পারলো না? অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আস্থা কেন আমরা রাখতে পারলাম না, কিংবা সাধারণ মানুষ কেন সেই আস্থা রাখতে পারলো না? সেই জায়গাটিতে আমরা আসবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, পাল্টাপাল্টি অভিযোগের যে ধারা, সেটি আমরা দীর্ঘদিন ধরে দেখছি, এমনকি এখন সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসেও কিন্তু আমরা সেটি দেখছি। সাধারণত রাজনৈতিক দলগুলো দায় নিতে চায় না, কিন্তু এখন আসলে যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি, সেখানে আপনি কি মনে করছেন এই রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের কোনো দায় নেই? তারা কি চাইলে পারতো না নিজেদের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করে বা যে কোনোভাবেই হোক এই পরিস্থিতি খানিকটা সামাল দিতে? না, নেতাকর্মী তো কিছু অনিয়ম করছে, কিন্তু এর বাইরেও তো অসংখ্য অনিয়ম হচ্ছে। এটা রাজনৈতিক খুব একটা দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। সরকারের সদিচ্ছা ছিল না প্রথম থেকেই। এই বিষয়গুলোতে সরকারের প্রায়োরিটি লিস্টে অনেক পরে ছিল। সরকার ক্ষমতায় টিকে থাকাটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, হুঙ্কার দেওয়াটাকে উৎসাহ দিয়েছে, হুঙ্কার দিয়ে অনেক কিছু করাটাকেই মনে করেছে সরকারের একমাত্র কাজ। দেশ চালানোর প্রতি সরকারের কখনোই সদিচ্ছা ছিল না। এদেশে প্রায় 1 কোটি লোক বিদেশে থাকে, তাদের দ্বারা 4 কোটি লোক বাংলাদেশে অ্যাফেক্টেড। এই 4 কোটি লোকের জন্য এই সরকার কিছুই করে নেই। দেশের জুডিশিয়ারি কত বাজে অবস্থায় ছিল, এখন আরও হসপচ। খুব একটা আমরা ম্যাসিভ ডেভেলপমেন্ট দেখলাম না কোনোভাবেই। ট্রাফিক সিস্টেম কোনো ডেভেলপমেন্ট দেখলাম না। অটোমেশন সিস্টেম আনতে পারতো, অ্যাডভান্স টেকনোলজি আসতে পারতো, কত কিছু আনা যেত। 8 মাসে 800 ভালো কাজ করা যেত, বাধা দেওয়ার কেউ ছিল না। কারণ আপনি দেশের সাথে যখন কাজ করবেন, সেখানে বাধা দিলে সবাই সেখানে ডিফিকাল্ট হবে। তা না করে আমরা অনেক কমিশন দেখলাম, আবার সবগুলো কমিশন নিয়ে রিকনসিলিয়েশন কমিশন দেখলাম। এগুলো তো আসলে খুব একটা কার্যকর কোনো পদক্ষেপ বলে আমি মনে করি না। এই কমিশনগুলো আসলে কি করছে সেটি নিয়েও তো এখন প্রশ্ন তোলার সময় এসেছে। প্রথম হচ্ছে, এই কমিশনগুলো কোনো সাংবিধানিক কমিশন না। সংবিধানে কিন্তু অনেক কমিশনের কথা বলা আছে, নির্বাচন কমিশন, আরও আবার এই কমিশনগুলো কোনো আইনের দ্বারা সৃষ্ট কমিশন না। যেমন দুদক আইনের দ্বারা সৃষ্ট কমিশন। এই কমিশনগুলো সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্ট না। এই কমিশনের রিপোর্ট কোনো পার্লামেন্টের অ্যাক্ট না, অর্ডিন্যান্স না, মেয়ার রেকমেন্ডেশন। এটা নিয়ে একটা একাডেমিক ডিবেট হতে পারে। এর আগেও ল কমিশন অনেক রিপোর্ট দিয়েছিল, সেগুলো খুব যৎসামান্য গ্রহণ করা হয়েছে। পুরো ব্যাপারটি আলটিমেটলি পলিটিক্যাল। একটা জিনিস মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকার কিন্তু অন্তর্বর্তী, রাজনীতি কিন্তু অন্তর্বর্তী না, বাংলাদেশ কিন্তু অন্তর্বর্তী না, রাষ্ট্র কিন্তু অন্তর্বর্তী না।
রাজনৈতিক দল কিন্তু অন্তর্বর্তী না। এই সরকার আরেকটা খারাপ কাজ করেছে, তাদের আচ্ছাদনে, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের উৎসাহে, উদ্দীপনায় কিছু অত্যন্ত উদীয়মান তরুণ রাজনীতিবিদ অনেক ফ্রন্টে যুদ্ধ ঘোষণা করেছে। যেমন আমাদের খুব প্রিয় রাশেদ খান ও নুরুদ্দল করে, উনি সেদিন দেখলাম জিএম কাদের নিয়ে একটা খুব বাজে কটূক্তি করলেন। তো জিএম কাদের হলো 7 বারের এমপি, 14 সালের এমপি না, কিন্তু তার আগেও 4 বার এমপি, একবার মন্ত্রী, একবার বিরোধী দলের নেতা, একবার বিরোধী দলের উপনেতা। জিএম কাদের বুয়েটের ছাত্র, চাকরি জীবনে অত্যন্ত সফল। তো তার ছেলে একজন পিএইচডি, তার ভাই একজন পিএইচডি। তো তার সম্পর্কে দেখলাম রাশেদ অনেকগুলো মন্তব্য করলো। ডক্টর ইউনূসের উচিত ছিল এই ছেলেপেলেগুলোকে বোঝানো, কারণ ওই যেটা বললাম, সরকারটা কিন্তু অন্তর্বর্তী, রাজনীতি কিন্তু সারা জীবনের, রাজনৈতিক দলগুলো কিন্তু সারা জীবনের। তো অমুককে গালি দিয়ে, অমুককে কটাক্ষ করে নিজেকে ছোট করা হয়, তখন তো তুলনাটা চলে আসবে, কম্পারেটিভ তুলনা। জিএম কাদের রাজনীতি বাদ দিলেও তো জিএম কাদের বুয়েটের ছাত্র ছিলেন, রাশেদকে বুয়েটে চান্স পেতেন কোনোদিন? মনে হয় না। তো সেই ক্ষেত্রে তো এই কম্পারিজনগুলো চলে আসবে। আপনি যখন কাউকে গালি দিবেন তখন তো নিক্তির মতো লেখা হবে যে আপনার কি গুণ, আপনার কি দোষ, আপনার কি যোগ্যতা, আপনার কি অযোগ্যতা, আপনি ভোটে গেলে কত ভোট পাবেন, কয়বার এমপি হবেন, এমপি হয়ে আপনি পার্লামেন্টে কী পরিমাণ কন্ট্রিবিউশন রাখতে পারবেন, কতটুকু কন্ট্রিবিউশন রাখার মতো একাডেমিক যোগ্যতা আপনার আছে, এই সমস্ত অ্যাসেসমেন্ট কিন্তু চলে আসবে। তো আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত ছিল তরুণদেরকে উৎসাহিত করে, প্রবীণদেরকে পাশে রেখে, তরুণ সকল দলকে সাথে নিয়ে দেশটা চালানোর। যখনই ভাগ করে ফেললেন, বাদ দিয়ে দিলেন, এই বাদটা অক্ষরেখার মতো বাংলাদেশটাকে দুভাগ করে ফেললেন। আসলে এক ধরনের ফাটল চলে আসলো, সে কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সারা দেশে তো অপারেশন ডেভিল হান্ট চলছে, এখন যারা আসলে এই ডেভিলের কাজগুলো করছে সেই ডেভিলগুলোকে ধরা গেল না কেন? নাকি তাদের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে তারা কোনো ডেভিল নয়, অ্যাঞ্জেল? প্রস্তুত তো সেখানে আপনারা ডেভিল খুঁজে বেড়াচ্ছেন, তো ডেভিল তো আপনার আশেপাশেই ঘুরতেছে, সেগুলো ধরেন। তা এতগুলো ডেভিল আশ্রয় নিল ক্যান্টনমেন্টে, হাওয়া হয়ে গেল কোথায়, কীভাবে হাওয়া হলো? ডেভিল তো এখনও আশ্রয় প্রশ্রয় আছে নিশ্চয়ই। এবং ডেভিল তো শুধু আওয়ামী লীগের মধ্যে না, ডেভিল তো আপনার প্রশাসনে আছে, আইনশৃঙ্খলা বাহিনীতে আছে, আরও সোন সেনাবাহিনীর যারা ডেভিল ছিল এই সরকারকে বিভিন্ন 15 বছর মদত দিয়েছে, আজিজ সহ, এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? তা আপনি তো ডেভিল সব জায়গায় আছে, আপনি ডেভিলের যে অ্যাপ্লাইটা করছেন সেটা তো খুব বেশি দৃশ্যমান হচ্ছে না। তা আপনি যদি মনে করেন যে কিছু ধরবেন, কিছু ছাড়বেন, হ্যাঁ, কিছুকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেবেন, হ্যাঁ, যেটা আমার পুলিশ ভাইয়েরা করতেছে, শত শত আসামি করে দেবেন। আজকেও কিন্তু 1000-এর অধিক আসামি ধরা হয়েছে, ডেভিল ধরা হয়েছে, 500-1000 এগুলো প্রত্যেকদিনই বলবে। তারপরেও তাহলে কেন শতাধিক মামলা হচ্ছে, কেন এই ধরনের অপরাধ? না, ডেভিলে কি আপনি যারা ব্যাংক খেয়ে ফেলছে ডেভিল, ওগুলো ধরেছেন? আর্থিক খাতে যে অনিয়মগুলো হয়েছে সেখানে তো আপনি হাত দিচ্ছেন না। ডেভিল তো এই যে বাজার ব্যবস্থার মধ্যে যারা ডেভিল আছে তাদেরকে দিচ্ছেন না। অনেক জায়গায় তো ডেভিল আছে, আমাদের বিচার বিভাগেও তো অনেক ডেভিল আছে, তাদের ব্যাপারে তো নিম্ন আদালতে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। তো আপনি মুখে বলবেন একটা, কার্যত যদি সেটা না দেখাতে পারেন, সেখানে তো আপনার অতীতের মতোই তো এগুলো ফেল করে যাবে। আপনি আগেও এগুলো করেছেন না, মানে সামনে কি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতির শঙ্কা করতে পারি? না, এটা তো ওনার দ্রুত গতিতে পুলিশের নতুন নিয়োগ দেওয়া দরকার। আপনি প্রত্যেক দিনে 4-5 জন করে বাদ দিয়ে দিচ্ছেন, একটা অস্থিরতা আছে পুলিশের তো এমনি, হ্যাঁ, নানানভাবে তারা তো ট্রমার মধ্যে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে আপনি কুলাইতে পারছেন না, আপনি কন্ট্রাক্ট বেসিসে অনেক লোককে আনছেন, ভালো যাচাই বাছাই করে নেন, তো ওখানে আপনি দ্রুত নিয়োগগুলো দেন না কেন? এই তো সেই দিনও উচ্চ আদালত থেকে রায় হইল, প্রায় 1500-এর মতো, 1700-র মতো বোধহয় তারা চাকরি বাকরি পায় না গত, তো এখন তা রায় হয়ে গেছে। আপনি ওখান থেকে দ্রুত নেন, এই আমাদের ছেলেগুলোকে, মেয়েদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রোভাইড করে দেন। সিদ্ধান্ত খুব করা তো ছিল, আপনি করলেন না। আপনারা তো বলছিলেন যে এই ছেলেদেরকে কাজে লাগাবেন, তাদের পরিবারের সদস্যদের চাকরি দেবেন, আহত ফ্যামিলিগুলোর পাশে দাঁড়াবেন। প্রত্যেক দিন আহত আমার ভাই বোনরা রাস্তায় থাকে কেন? তাদের সুচিকিৎসার, আরে উপদেষ্টারা যারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না তাদেরকে কেন রেখে দিয়েছেন? এটা জাতির প্রশ্ন করছে না আপনাকে? স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থার তো কোনো আমি সংস্কার দেখছি না। আর এগুলো তো সংস্কার করা দরকার। জনদুর্ভোগ যেগুলো,
সেগুলো সংস্কার না করে আপনি বড় বড় বিষয় নিয়ে সংস্কারে নেমে গেছেন, আপনি- যেটা আপনার এখতিয়ারের মধ্যেই পড়ে নাই। পুলিশের কথা বলছিলেন আব্দুল সালাম, পুলিশ এক ধরনের অপরাধবোধে ভুগছে, নৈতিকভাবে তারা এখন খুবই দুর্বল হয়ে আছে। আবার অনেকেই বলছেন এই পুলিশ দীর্ঘদিন আসলে ফ্যাসিজমের মধ্যে থেকে তাদের মাঝেও আসলে সেই ধরনের মনস্তাত্ত্বিকতা ঢুকে গেছে। এদেরকে নিয়ে সামনে নির্বাচন করতে হবে এবং এখন আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হয়, কতখানি উন্নতি হবে আর কতখানি বা নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি? শোনেন, আমাদের দেশের মানুষদেরকে কিন্তু ধন্যবাদ দিতে হয় সবসময়। 5ই আগস্টের যখন শেখ হাসিনা পালাইলো, তখন পুলিশও যখন পালাইলো, তখন কিন্তু এই সিচুয়েশনটা যদি ইউরোপের যে কোনো একটা দেশে বা আমেরিকার যে কোনো জায়গায় হইতো, তাহলে কিন্তু ম্যাসাকার হয়ে যেত। আরে ওবায়দুল কাদের বলছিল না 5 লক্ষ, ওবায়দুল কাদের নিজেই বলছে যে 5 লক্ষ লোক মারা যাবে। কিন্তু দেখেন, আমাদের জনগণ এত দায়িত্বশীল, এবং ওই যে রাজনীতিবিদদের দোষ দেন না, ওই যে আমি বারবার বললাম যে সে সময় তারেক রহমান এক নির্দেশ দিচ্ছে বিএনপি সোজা। তো এই জন্যই বললাম যে রাজনীতিবিদ, আমাদের একটা কমিটমেন্ট আছে, সোশ্যাল একটা কমিটমেন্ট আছে, এদের তো কোনো কমিটমেন্ট নেই। আজকে যারা সরকারে আছে কালকে চলে গেলে কি হবে এদের, কিন্তু আমাদের তো সারাক্ষণ জনগণের পাশে থাকতে হয়, জবাব দিতে হয়। তো এই জন্যই বললাম যারা আজকে সরকারের ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎটা পাকাপোক্ত করতে চাচ্ছে, তারা এই সরকারকে একটা পক্ষের দিকে নিয়ে যাচ্ছে, যেটা রাষ্ট্রের জন্য এবং এই সরকারের জন্য খুবই খারাপ। তো কাজেই এইটা যদি প্রফেসর ইউনূস সাহেব এখনও না বুঝে, ওনার মতো এরকম একটা বুদ্ধিমান একটা নোবেল লরিয়েট, তাহলে আমরা কি বলবো? তো কাজে ওইখান থেকে তার ফিরে আসা উচিত। যেদিকে নিয়ে যাচ্ছে তাকে, সেদিকে না যদি না যায়, ওই দিক থেকে যদি ফিরে না আসে, তাহলে ওনাকেও কিন্তু ওদের সাথেই যেতে হবে। এখন ওনার চিন্তা করা দরকার যে উনি কোনটা ঠিক করবে। এই বাংলাদেশ আমরা বারবার বলি ইতিহাস, আরে ভাই, শেখ মুজিবের মতো লোক কোথায় চলে গেছে 75-এর পরে? আজকে শেখ হাসিনার মতো এত ক্ষমতা, এত দম্ভ, এত আর্মি, এত বিডিআর, এত কিছু কোথায় চলে গেছে? তো কাজে এই বিষয়টা বুঝতে হবে যে জনগণের স্বার্থে সবাইকে নেতা বানায়, অন্যদের স্বার্থে নেতা বানায় না। এখনও যাদেরকে আমরা ক্ষমতায় দিছি, দেশের স্বার্থে আমরা দিছি, এটা ওদের স্বার্থ মানে ভবিষ্যৎ তৈরি করার জন্য না, বা ওদের কাঁধে ভর করে না, ওদের কাঁধে ভর করে কিছু লোক তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, কে ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে, ওইটার জন্য তাদেরকে ক্ষমতায় বসানো হয় নাই। কাজেই বাস্তবতাটা তাদেরকে বুঝতে হবে, তাদেরকে মনে রাখতে হবে। আর একটা পরিষ্কার, এখানে ওই যে নেগেটিভ পজিটিভ এইটা করার কোনো কারণ না। এখন এমন একটা অবস্থা, আরে ভাই, আমরা দিল্লি থেকে দেশটারে যাতে ওইদিকে না যায় মুক্ত করছি, এটাকে আবার পিন্ডির কাছে ফিরে যাওয়ার জন্য নাকি? কাজে সস্তার আর এগুলো দিয়ে কোনো কিছু হবে না। বাংলাদেশের জন্য যেটা বাস্তব যে এই দেশের জন্য, এই দেশটা আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, এবং জনগণের স্বার্থে জনগণ কখনো কাউকে ক্ষমা করে নাই, বললাম তো যে শেখ মুজিবের মতো লোক ক্ষমা পায় নাই। আজকে শেখ হাসিনার মতো লোক আজকে তার যে পাপ করে গেছে, এই পাপের জন্য তাকে আজকে ভুগতে হচ্ছে। কাজে পাপ করে থাকলে পাপের ভোগ সেটা সহ্য করতে হবে। তো কাজে জনগণ এই দেশে ভুল করে না, কিন্তু সেই জনগণের উপর আমি দোষারোপ দিচ্ছি, এই জনগণ ভুল করবে, অর্থাৎ জনগণ এখন নির্বাচন দিয়ে দিলে জনগণ সঠিক লিডারশিপ যাচাই করতে পারবে না। ওনারা কয়েকজন ঠিক করে দিবে, ওনারা কয়েকজন ঠিক, আর 18 কোটির মধ্যে 15-16 কোটি লোকজন ঠিক না। ওনারা জাজমেন্ট দিল, এটা জাজমেন্ট ঠিক হবে না, ওনাদের জাজমেন্টটা ঠিক, ওনারা এখানে দায়িত্ব নিয়ে বসে গেছে এখানে। তো এর জন্যই বললাম যে আজকে আমরা যেটা পরিষ্কার, যে রাজনীতিবিদের দোষ দেওয়া হয়, কিন্তু পরিষ্কার যে 1-11 থেকে শুরু হয়েছে এই দেশে বিরাজনীতিকরণ করা, এবং বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় টোটাল নেতৃত্ব দিচ্ছে এরপরে শেখ হাসিনা, যে আওয়ামী লীগকেও শেষ করছে, রাজনীতির অঙ্গনটাকে শেষ করছে, ব্যবসায়ী অঙ্গন, বিচার অঙ্গন, স্বাস্থ্য অঙ্গন, শিক্ষা অঙ্গন। আজকে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখনও তো ডুয়েল, আজকে যারা ক্ষমতার কথা বলতেছে আমরা তো সেখানে শুনতেছি, এখনও শিক্ষাঙ্গনে বলতেছে রাজনীতি চায় না। তাহলে তারা আবার এখানে জাতীয় পর্যায়ে কিসের রাজনীতিতে নেতৃত্ব দিবে? ওই সেলফ কন্ট্রাডিক্টরি কথা দিয়ে তো হবে না, বাস্তবতার সাথে। এই জন্য রাজনীতিটা আল্লাহর রাস্তায় রাজনীতিবিদদের হাতে ফিরাই দিতে কর। ওই রাজনীতি অন্যরা ঠিক করে দিবে, আর সেটার জন্য ঠিক হবে যাদের প্রতিষ্ঠান, তাদের কোনো খবর নাই, ওনারা সংস্কার। ভাই, বাংলাদেশে সবচেয়ে বড় খারাপ সময় রাষ্ট্রের দায়িত্ব আসছিল জিয়া রহমানের উপরে। সেই জিয়া রহমান যে এত সংস্কার করে গেছে, কেউ তো বলা লাগে নাই, বা উনিও তো বলতে হয় নাই,
কোথায় সংস্কার করে নেই? রক্ষী বাহিনী দিয়ে সেনাবাহিনী শেষ হয়ে গেছিল, সেই সেনাবাহিনীকে তিনি আবার পাওয়ারফুল করছেন। এই পুলিশ শেষ হয়ে গেছিল, সেটাকে তিনি ঠিক করছেন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাকে ঠিক করছেন। বাকশাল করে ফেলছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে সেখানে সংস্কার করে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরে আনছেন। তো কাজেই আজকে মানুষ না খেয়ে মারা যেতেছিল, সেইখানে তিনি উৎপাদনও করছেন, আবার বিদেশে রপ্তানিও করছেন, মানুষও খাওয়াইছেন। এই জন্য সংস্কার করতে হলে এত ঢাকঢোল পিটাইতে হয় না। জনগণ কতদিন অপেক্ষা করে, যতদিন জনগণ অপেক্ষা করছে, এই জন্য আমরা বলছি যে পরিষ্কার এখন আর তাদের দ্বারা কোনো কিছু সম্ভব না। এখন যত দ্রুত একটা নির্বাচন দিয়ে দেশটাকে আর একটা অ্যানার্কির দিকে ঠেলে না দিয়ে, অস্থিরতার দিকে ঠেলে না দিয়ে একটা নির্বাচন দিয়ে দেশটাকে একটা রিসে নিয়ে আসে। বলেছেন কে ভবিষ্যতে মন্ত্রী বা এমপি হবে সেদিকেই আসলে এই সময় সরকারের যারা আছেন তাদের মনোযোগ বেশি, এবং সেই মনোযোগের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা কিনা এই প্রশ্নের উত্তর খুঁজবো। আরো একটি বিরতি নিয়ে ফিরছি, রাজখানের সাথেই থাকুন। পেচিশ প্রাথমিত রাজখান দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কে ভবিষ্যতে এমপি হবে, কে মন্ত্রী হবে সেদিকেই মনোযোগ বেশি, এবং সে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগ কম কিনা? না না, এরা তো চায় যে দেশটার মধ্যে ক্যাশ কনফিউশন বাড়লে পরে তাদের ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হয়, এবং যে কারণে তারা অন্য এজেন্ডাগুলো সামনে নিয়ে আসছে। আমার তো মনে হয় হিডেন এজেন্ডা আছে এদের, এবং এই হিডেন এজেন্ডার সাথে আমাদের এই তরুণরাও কিছু সংযুক্ত হয়েছে, আবার একটা বিশেষ রাজনৈতিক দলও সম্পৃক্ত হয়েছে। মনে হচ্ছে যেন তারাই, এটা তো নিরপেক্ষ সরকার না তো, কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে একটা দলের লোকজন সব জায়গায় সেট হয়ে যাচ্ছে, প্রশাসন হচ্ছে, পুলিশ হচ্ছে, ভাইস চ্যান্সেলরগুলো দেখেন না, বহু জায়গায় তো এই কাজগুলো হচ্ছে। এখন শুনি তারা ডিসি অফিসে বসে থাকে, এই দলের লোকজন নেতারা বসে থেকে ডিসিকে ডিকটেট করছে, টিউনো অফিসে বসে থাকে ডিকটেট করছে, এবং তাদের কথায় কাজও হচ্ছে, কারণ উপর থেকে হয়তো এটা নির্দেশনা আছে। এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও দেখবেন এখানে তারা প্রচুর পরিমাণে সহযোগিতা পাচ্ছে সরকারের কাছ থেকে। সুতরাং আমার মনে হয় সরকার দুর্ভাগ্যজনক যে এই 7-8 মাসের মধ্যে যেভাবে পথ হারাতে বসছে, আমরা তো বিপদে পড়ে যাব। জি, কিন্তু সরকারকে সঠিক পথে পরিচালিত করতে আসলে অনেকগুলো কম্পোনেন্টের একসাথে তো কাজ করতে হয়। তাকে তো সহযোগিতা করতেছে, সেই জায়গাটাতেই আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতেছে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে সরকারকে সফল করতে হলে তার আশেপাশে যাদের সহযোগিতা করার প্রয়োজন আছে তাদের মধ্যে প্রশাসনের তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। কি মনে করছেন, প্রশাসনকে আসলে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে না, নাকি প্রশাসন কঠোর হতে পারছে না? প্রথম হচ্ছে সরকার নিজেকে সফল হতে হবে। সরকার কি সফল হতে চায়? সফল হতে চাইলে আপনার কিছু সেট রুলস আছে। আপনি যখন জেনে শুনে সবগুলো সেট রুলস ভেঙে ফেলছেন, মানে আপনি সফল হতে চাচ্ছেন না। আপনি প্রথমে প্রশাসনকে স্বৈরাচারের দোসর 17 বছর এই বলে গালি দিয়ে তাদেরকে ডিমোরালাইজ করে রেখে দিয়েছেন। তারা ভয় থাকে কখন কোন ছাত্র তাদেরকে সবার সামনে খারাপ কথা বলবে। খারাপ কথা বলে তাদের কি করার আছে? কোনো ডক্টর ইউনূসকে আজ পর্যন্ত কোনো ছাত্রকে বলেছে প্রশাসনের সাথে খারাপ ব্যবহার করবো না? কোনো ছাত্রের বিচার করেছে? করেনি। কিন্তু খারাপ ব্যবহার কিন্তু অনেক জায়গায় করেছে, ভিডিও দেখেছি আমরা। এই সরকার রোহিঙ্গা সমস্যার চুল চেরা সমাধান করতে পারেনি, একটুকু না, 1 ইঞ্চিও না। এই সরকার হসপিটাল করতে পারেনি, অথচ প্রতিবেশী দেশে আমাদের বিদেশে ভিসা প্রায় বন্ধ ছিল অনেক দিন। ইউএসএইডের ফান্ড বন্ধ হয়ে গেছে অনেক দেশেই। এফডিআই শূন্যের কোঠায়, কারণ একটা অনিশ্চয়তার দেশে কেউ ইনভেস্ট করবে না। ইনফ্লেশন আকাশচুম্বী আরও বাড়ছে, সামনে এনার্জি ক্রাইসিস। দেশ কিভাবে চলবে? সরকার কিভাবে চলবে? জনরোষ কিভাবে ঠেকাবে? জনরোষ তো আকাশচুম্বী হয়ে যাবে। সেখানে একটাই ছিল, সবাইকে এক প্ল্যাটফর্মে রেখে এই সমস্যাগুলো সমাধান করা। সরকার যতক্ষণ পর্যন্ত সবাইকে এক প্ল্যাটফর্মের এই সমস্যার সমাধানগুলো চেষ্টা করবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। রাষ্ট্র মানে কিন্তু বিশাল বড় একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। রাষ্ট্র মানে কিন্তু অন্তর্ভুক্তি বা এক্সক্লুশনারি ব্যবস্থা না। এইটাই সরকারকে বুঝতে হবে। আর দুটো জিনিস সরকার ভুল করেছে। একটা হচ্ছে টেনিউর। প্রথমেই সরকার ভেবেছে সে 10 বছর থাকবে, যেটা কখনো আমরা কেউ বিশ্বাস করিনি। এখন আবার কম সময় থাকছে, তো 10 বছর থাকার কারণে খুব স্লোলি 6 মাস হানিমুন পিরিয়ড পার করে দিয়েছে। এখন ক্রাইসিস পিরিয়ডে এসে সংস্কারও করতে পারছে না, নির্বাচনের ম্যাপও করতে পারছে না। একটা যে পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছে সেটাও 8 মাস পরে করলো। আপনি প্রথমেই কেন করলেন না? তাহলে 8 মাসে ছেলেপেলেরা কিছু গুছিয়ে নিতে পারতো। তো এখানে তীব্র কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে। আমি আজকে মন্ত্রী, কালকে পদত্যাগ করে দল করব, পরশু আমি ভোট করব। আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন আমি একটা দল করে ভোট করতে যাচ্ছি। এটা কি নিরপেক্ষ হলো নাকি?
এটা নিরপেক্ষ না। জি, নানান ধরনের কারণে এই সরকার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। আব্দুল সালাম, যে সংস্কারের কথা আমরা বলছি, যদি আমি আইন শৃঙ্খলার কথাই বলি, সেই সংস্কার তো আসলে পুরোপুরিভাবে এই সরকারের পক্ষে করাও সম্ভব নয়। রাজনৈতিক দল কিংবা আসলে সাধারণ যারা জনগণ আছেন, এই দেশের অন্য যারা স্টেক হোল্ডার আছেন, তারাই বা কতখানি সহায়তা করছেন, তাদের দায় কতটুকু? শোনেন, সবারই দায় আছে এবং সবাই সেই দায়গুলো নিয়ে দায়িত্বশীল আচরণ করতেছে। এই সরকারকেও আমরা বলতেছি বারবার যে তাদের যেটা আছে তারাও তাদের নিজেদের এটা তাদের বোঝা উচিত যে তাদের কতটুকু সক্ষমতা আছে বা তাদের কতটুকু দায় আছে, তার বাইরে তাদের যাওয়া উচিত না। তাই এখন সবচেয়ে বড় এটা লং টার্মে এই সরকার যতই চিন্তা করুক দেশটা আরও ক্রাইসিস থেকে যাবে। এই জন্য এখন আর অন্য সব এজেন্ডা বাদ দিয়ে এখন একটাই এজেন্ডা হওয়া উচিত যে আমরা ওই মাসে নির্বাচন হবে এবং নির্বাচন করার জন্য যারা সবাই প্রস্তুতি নেন এবং নির্বাচন করার জন্য আমাদের এই কাজগুলো দরকার, আমরা এগুলো ঠিক করতেছি। এর বাইরে এই সরকার এখন আর কোনো কিছু করা উচিত না। আর কোনো অবস্থাতে এই সরকারের নিরপেক্ষ যে চরিত্র হারাইতেছে, তারা একটা নতুন দল করার পক্ষে, অর্থাৎ এই সরকারের থেকে তারা একটা দল গঠন করবে। তো এটা কি তাহলে ইউনূস সাহেবের দল? তাহলে ওটা সবকে বলতে হবে। আর তা না হলে এই সরকারের থেকে যারা চাচ্ছে তাদেরকে বের করে দিতে হবে, দুইটার একটা পরিষ্কার। আর যদি পরবর্তীতে পর্যায়ে বের করে তাহলে তো ওইটা হবে না। পদত্যাগ করে যদি তারা নির্বাচন না তাহলে তো ওইটার সুযোগ নাই। তো তাহলে হোল গভর্নমেন্টই পদত্যাগ করতে হবে। তাহলে ওই যে আমাদের মহাসচিব যে কথাটা বলছে, যদি নিরপেক্ষতা এই সরকার হারায় তাহলে তো আমাদের নির্বাচনকালীন আরেকটা নিরপেক্ষ সরকার খুঁজতে হবে। আমরা সেটা চাই না, আমরা চাই না, বারবার এখনও বলতেছি চাই না। কাজেই সরকারের পক্ষ থেকে যারাই সরকারকে ব্যবহার করে তাদের ফিউচার তারা গড়তে চাইতেছে, তাদেরকে এখনই এই মুহূর্তেই সরকার থেকে তাদেরকে সরায় দেওয়া উচিত এবং সরকার বলা উচিত যে আমরা কোনো কারো পক্ষে না, আমরা জনগণের পক্ষে, আমরা নিরপেক্ষ। এই কথাটা ইউনূস সাহেব আগামীকালকেই বলা উচিত। যারা আজকে এই আচরণগুলো করতেছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে গঠন করে। আর তা না হলে তারা এইখানে থেকে এটাও করবে, আবার দলও করবে, আবার তারা গুছাও যাবে, তাহলে বোঝা যাবে যে তাহলে ইউনূস সাহেবের ব্লেসিংস আছে। রাজনৈতিক স্থিতিশীলতা আসলেই আসলে দেশে যে অস্থির অবস্থা আছে সেখান থেকে হয়তো আমরা মুক্তি পাবো। অবশ্যই সেটা তো রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নাই, যেটা তারেক সাহেব বলছে, এবং সেটার জন্য দরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আগামীকালকেই কথা বলা। ধন্যবাদ জনাব আব্দুল সালাম, ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। বিবিসির সঙ্গেই থাকুন।